একটু কল্পনা করুন তো, মানে শুধু নিজের শরীর থেকে তৈরি সুতো দিয়ে শূন্যের উপর একটা আস্ত ঝুলন্ত সেতু তৈরি করছেন। আর ওই সেতু তৈরির সময় যদি প্রবল বাতাস এসে বারবার সেটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আর বাতাস ছিঁড়ে ফেলার পরও কিন্তু কাজ থামানো যাবে না। এটা তো একটা মাকড়সার জন্য খুবই সাধারণ একটা রুটিন কাজ। একদম। কিন্তু ধরুন একজন তরুণ শিক্ষার্থীর কথা, যখন তার সামনে বিশাল সিলেবাসের চাপ থাকে। বা সামনের কোনো কঠিন পরীক্ষা। রাইট। অথবা ধরুন বারবার ব্যর্থ হওয়ার যে হতাশা, সেটা তো ওই মাকড়সার জাল ছিঁড়ে যাওয়ার মতোই অসম্ভব আর শ্বাসরুদ্ধকর মনে হয়। ঠিক বলেছেন। চাপটা তখন একেবারেই ভিন্ন আর ভীষণ বাস্তব। আমরা তো প্রায়ই অনুপ্রেরণা খোঁজার জন্য অনেক দূরের কোনো মহামানবের গল্প খুঁজি, তাই না? বা কোনো মোটিভেশনাল বক্তার কথা শুনি। হ্যাঁ, কিন্তু আজকের এই গভীর আলোচনায় আমাদের হাতে থাকা উৎসগুলো সম্পূর্ণ ভিন্ন একটা দিকে আলো ফেলছে। আসলে এই উৎসগুলো আমাদের দেখাচ্ছে কিভাবে প্রকৃতি আর জীবজগতের খুব সাধারণ প্রাণী বা উদ্ভিদের বেঁচে থাকার কৌশলগুলো তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা আর সাফল্যের একটা অসাধারণ গাইড বা নির্দেশিকা হিসেবে কাজ করতে পারে। আজকের এই আলোচনায় আমরা মূলত এটাই বিশ্লেষণ করব, মানে কিভাবে প্রকৃতির এই নীরব পাঠশালা আমাদের জীবনের বড় বাধাগুলো পেরোনোর পথ দেখাতে পারে। তো শুরুতেই বলে রাখা ভালো, এই উৎসগুলোর দিকে তাকালে সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা চোখে পড়ে, হ্যাঁ, সেটা হলো এগুলো নিশ্ছক কিছু প্রাণী বা উদ্ভিদের জীবনচক্রের তালিকা নয়, রাইট, বরং এটা হচ্ছে মানে সমস্যা সমাধান বা চূড়ান্ত প্রতিকূলতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর একটা নিখুঁত মেকানিজম। মানে শেখার প্রক্রিয়াটা যে কেবল স্কুলের চার দেওয়াল বা পাঠ্য বইয়ের ভেতর আটকেনি, প্রকৃতির এই উদাহরণগুলোই তো তার প্রমাণ। একদম ঠিক। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো প্রকৃতি আমাদের কেবল কি করতে হবে সেটা শেখায় না, তাহলে আর কি শেখায়? সে যে কোনো কাজ কেন এবং কিভাবে করলে সবচেয়ে টেকসই ফলাফল পাওয়া যায় তার জীবন্ত প্রমাণ আমাদের সামনে তুলে ধরে। এটা তো শিক্ষার্থীদের জন্য ভীষণ প্রাসঙ্গিক, কারণ তারা প্রতিনিয়ত নতুন তথ্য আর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। হ্যাঁ, আর এই চ্যালেঞ্জের শুরুটা হয় কিন্তু একেবারে ব্যক্তিগত পর্যায় থেকে। মানে যে কোনো বড় অর্জনের আগে একজন শিক্ষার্থীকে সবার প্রথমে নিজের ভয় বা ব্যর্থতার সাথে লড়তে হয়। ঠিক, আমাদের উৎসের শুরুতেই যেমন মাকড়সা আর তার জাল বোনার উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, ওখানে অধ্যায় শিরোনামটাই তো ছিল আবার চেষ্টা করো। হ্যাঁ, আমরা সবাই জানি যে মাকড়সা বারবার তার জাল বোনে। কিন্তু মানে এর আড়ালে থাকা বিজ্ঞান বা প্রক্রিয়াটা আসলে কি, যেটা একজন শিক্ষার্থী শেখা উচিত? খুব সুন্দর একটা প্রশ্ন। ধরুন যখন একজন শিক্ষার্থী অঙ্কের পরীক্ষায় খারাপ করে, তখন তো তার মনে হয় সবকিছু শেষ। মাকড়সা তার ছিঁড়ে যাওয়া জালের মুখোমুখি দাঁড়িয়ে ঠিক কি করে? মাকড়সার এই জাল বোনার প্রক্রিয়ার পেছনের বায়োলজিটা আসলে সত্যিই বিস্ময়কর। তাই নাকি? হ্যাঁ, মানে জাল যখন ছিঁড়ে যায় বা বাতাস ভেঙে দেয়, তখন মাকড়সা শুধু যে নতুন করে কাজ শুরু করে তা কিন্তু নয়। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাকড়সা তার নিজের তৈরি ওই ছিঁড়ে যাওয়া জালের সুতোগুলো খেয়ে ফেলে। ও আচ্ছা, নিজের জাল খেয়ে ফেলে? হ্যাঁ, সে আক্ষরিক অর্থেই তার নিজের ব্যর্থতাকে হজম করে নেয়, আর সেই পুরনো জালের প্রোটিনগুলোকে পুনরায় ব্যবহার করে নতুন এবং আরও শক্ত জাল বোনে। দারুণ তো। এখানে মনস্তাত্ত্বিক রূপকটা কিন্তু ভীষণ শক্তিশালী। একদম। একজন শিক্ষার্থী যখন কোনো পরীক্ষায় ব্যর্থ হয়, হ্যাঁ। তখন সেই ব্যর্থতাকে মুছে ফেলার বা অস্বীকার করার তো কিছু নেই। রাইট। মাকড়সার মতো সেই ব্যর্থতার অভিজ্ঞতাগুলোকে বিশ্লেষণ করে বা রূপক অর্থে হজম করে পরবর্তী প্রস্তুতির শক্তি হিসেবে রূপান্তর করতে হবে। মানে ব্যর্থতা কোনো শেষ বিন্দু নয়, এটা নতুন নির্মাণের কাঁচামাল মাত্র। ঠিক বলেছেন। নিজের ব্যর্থতাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করার এই ধারণাটা সাধারণ চিন্তাধারার চেয়ে অনেকটাই আলাদা। আর ঠিক এই ব্যক্তিগত লড়াইয়ের প্রসঙ্গেই উৎসতাতে পিঁপড়েদের কথাও বলা হয়েছে। হ্যাঁ, সেখানে পিঁপড়েদের অদম্য ইচ্ছাশক্তির কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে তারা নিজেদের ওজনের চেয়ে বহুগুণ ভারী জিনিস অনায়াসে বহন করে নিয়ে যায়। কিন্তু আমার একটা খটকা আছে এখানে। কী রকম খটকা? মানে ইচ্ছাশক্তি তো আর পদার্থবিজ্ঞানের সূত্রকে বদলে দিতে পারে না। তা তো বটেই। এত ক্ষুদ্র একটা প্রাণী কিভাবে শারীরিকভাবে তার চেয়ে ২০ বা ৫০ গুণ ভারী একটা জিনিস টেনে নিয়ে যাচ্ছে? এর পেছনের শরীরভিত্তিক কারণটা জানলে আপনি আরও অবাক হবেন। আচ্ছা। একটা পিঁপড়ের ঘাড়ের জয়েন্ট বা সংযোগস্থলের মাইক্রোস্ট্রাকচার এমনভাবে তৈরি যে এটা নিজের ওজনের কয়েক হাজার গুণ ভার সামলাতে পারে। ও মাই গড!
কয়েক হাজার গুণ? হ্যাঁ, তাদের শরীরের এই গাঠনিক সুবিধাটা অবশ্যই আছে, কিন্তু এখানে সবচেয়ে শিক্ষণীয় দিকটা অন্য জায়গায়। সেটা কোথায়? সেটা হলো তাদের নিউরোলজিক্যাল বা স্নায়বিক প্রতিক্রিয়া। একটা পিঁপড়া যখন বিশাল কোনো খাবারের টুকরোর সামনে দাঁড়ায়, তখন তার মস্তিষ্কে এমন কোনো দ্বিধা তৈরি হয় না যে জিনিসটা খুব ভারী, এটা আমার দ্বারা সম্ভব নয়। মানে তাদের কোনো সাইকোলজিক্যাল ব্যারিয়ার নেই? একদম ঠিক। তারা শুধু কাজটা শুরু করে দেয় আর যতক্ষণ না গন্তব্যে পৌঁছায় টানতে থাকে। তার মানে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে মূল সীমাবদ্ধতা সবসময় তার মেধা বা বুদ্ধিস্তরে থাকে না। রাইট, আসল সীমাবদ্ধতা তৈরি হয় তার মনে। যখন কোনো শিক্ষার্থী একটা বিশাল অঙ্কের বই বা কঠিন কোনো চ্যাপ্টার দেখে, তখন সে প্রথমেই ধরে নেয় যে এটা আমার ক্ষমতার বাইরে। ঠিক তাই, পিঁপড়া আমাদের দেখাচ্ছে যে কাজের পরিমাণের চেয়ে কাজটা শুরু করার মানসিক বাধাটাকে আগে জয় করতে হবে। কোনো ভয় না রেখে যদি প্রক্রিয়ার ভেতরে ঢুকে যাওয়া যায়, তবে ওই অসম্ভব মনে হওয়া সিলেবাসটাও পার করা সম্ভব। কিন্তু প্রকৃতির এই ব্যক্তিগত লড়াইয়ের মেকানিজমগুলো দক্ষতা বাড়ায় ঠিকই। কিন্তু এরও তো একটা চূড়ান্ত সীমা আছে, তাই না? হ্যাঁ, সেটাই বলছিলাম। একটা পিঁপড়ার ঘাড়ের জয়েন্ট যতই শক্তিশালী হোক বা তার যতই অদম্য ইচ্ছাশক্তি থাকুক, একটা পিঁপড়ে তো আর একা কখনো বন্যা বা শীতের প্রকোপ থেকে বাঁচতে পারে না। ঠিক, মাকড়সাও একা তার চেয়ে বড় কোনো শিকারের মুখোমুখি হতে পারে না। ঠিক এখানে ব্যক্তিগত চেষ্টার সীমা শেষ হয়, আর বেঁচে থাকার তাগিদে প্রকৃতি আমাদের পরবর্তী ধাপে নিয়ে যায়। আমাদের উৎসগুলোতেও ঠিক এই ক্রমানুসারে মৌমাছি আর রাজহাঁসের উদাহরণের মাধ্যমে দলবদ্ধ কাজের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, দলবদ্ধ কাজের কনসেপ্টটা এখানে দারুণভাবে এসেছে। জানেন, মৌমাছি আর রাজহাঁসের এই উদাহরণ দুটো পড়ার সময় আমার মাথায় একটা অদ্ভুত তুলনা আসছিল। কি রকম? আমরা যদি শিক্ষার্থীদের বাস্তব জীবনের কথা ভাবি, এই যে গ্রুপ প্রজেক্টের কথা শুনলেই অনেক শিক্ষার্থী ভীষণ বিরক্ত হয়। হ্যাঁ, অনেকেরই মনে হয় আমি তো একাই নিজের কাজটা ভালো করতে পারতাম, অন্যের দায়িত্ব কেন নিতে যাব। একদম। কিন্তু এই উৎসটিতে দলবদ্ধ কাজের যে দুটো ভিন্ন ধরন দেখানো হয়েছে, তা আমার মনে হয় এই বিরক্তি কাটানোর জন্য যথেষ্ট। আপনি কোন দুটো ধরনের কথা বলছেন? আমার কাছে মনে হয়েছে মৌমাছিরা কাজ করছে একটা সুনির্দিষ্ট জিনিস তৈরি করার জন্য, মানে তারা সবাই মিলে একটা চাক বানাচ্ছে। যে চাকের হেক্সাগোনাল বা ষড়ভুজ আকারটা কম খরচে সবচেয়ে বেশি মধু ধরে রাখার জন্য গাণিতিকভাবে নিখুঁত। হ্যাঁ, এটা অনেকটা স্কুলের সায়েন্স ফেয়ার বা কোনো বড় প্রজেক্টের মতো, যেখানে সবাই মিলে একটা চূড়ান্ত ফলাফল তৈরি করে। রাইট। কিন্তু ওই যে রাজহাঁসের আকাশে ভি আকৃতিতে ওড়ার বিষয়টা, সেটা তো সম্পূর্ণ আলাদা। তারা তো আকাশে কোনো কিছু নির্মাণ করছে না, তাই না? আপনার এই পর্যবেক্ষণটা প্রকৃতির দলবদ্ধ কাজের দুটো ভিন্ন উদ্দেশ্যকে খুব চমৎকারভাবে আলাদা করেছে। আচ্ছা, বুঝিয়ে বলুন তো। মৌমাছির কাজ হল উৎপাদনমুখী বা প্রোডাক্টিভ কোলাবোরেশন। কিন্তু রাজহাঁসের এই ভি আকৃতিতে ওড়ার পেছনের অ্যারোডাইনামিক্স বা বায়ু গতিবিদ্যার বিজ্ঞানটা হল টিকে থাকার বা সার্ভাইভাল কোলাবোরেশন। সার্ভাইভাল কোলাবোরেশন, দারুণ শব্দ। হ্যাঁ, যখন রাজহাঁসরা ওড়ে তখন একেবারে সামনে থাকা হাঁসটা বাতাসের সবচেয়ে বেশি বাধা অতিক্রম করে। রাইট। তার ডানা ঝাপটানোর ফলে পেছনের বাতাসে একটা ঊর্ধ্বমুখী প্রবাহ তৈরি হয়। এই প্রবাহের কারণে ঠিক পেছনে থাকা হাঁসগুলোকে অনেক কম শক্তি খরচ করে উঠতে হয়। ও আচ্ছা। সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হল এই গঠনের মধ্যে ওড়ার সময় হাঁসগুলো নিজেদের হার্ট রেট বা হৃদস্পন্দন পর্যন্ত সামনের হাঁসটির সাথে সিঙ্ক করে নেয়। সত্যি? যাতে দলের শক্তির অপচয় না হয়। একদম ঠিক। আর সামনের হাঁসটা ক্লান্ত হয়ে গেলে নিশ্চয়ই পেছনের কেউ এসে সেই জায়গাটা নেয়। ঠিক তাই। যখনই সামনের জন ক্লান্ত বোধ করে, সে পেছনের সারিতে চলে যায়, আর আরেকজন এসে সেই বাতাসের বাধা কাটার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। ওয়াও! শিক্ষার্থীদের জীবনে এর প্রয়োগটা তো অনেক গভীর। হ্যাঁ, পড়াশোনার দীর্ঘ যাত্রায় সবসময় উদ্দেশ্য শুধু প্রজেক্ট জমা দেওয়া থাকে না। অনেক সময় উদ্দেশ্য থাকে শুধু টিকে থাকা। মানে ওই যে পরীক্ষার আগের দীর্ঘ আর হতাশাজনক মাসগুলোতে একজন বন্ধু হয়তো আরেকজন হতাশ বন্ধুকে পড়া বুঝিয়ে দেয়, বা শুধু মানসিক সাপোর্ট দেয়। রাইট। একজন যখন ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতে চায়, তখন অন্যজন এসে তাকে টেনে নিয়ে যায়। এই যে একে অপরের মানসিক চাপের বোঝা বা বাতাসের বাধা ভাগ করে নেওয়া। এটাই তো রাজহাঁস কৌশল। দীর্ঘমেয়াদী পড়াশোনার যাত্রায় এটা আসলেই অপরিহার্য। একদম। আচ্ছা,
এই দলবদ্ধ কাজ আর একে অপরকে টেনে নিয়ে যাওয়ার পর আমরা আসি চূড়ান্ত সাফল্যের পর্যায়ে। হুম। কিন্তু এখানে আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা প্রশ্ন তুলতে চাই। হ্যাঁ, বলুন। আমাদের উৎসটিতে এরপর বাবুই পাখি আর আপেল গাছের উদাহরণ টেনে ধৈর্য এবং দক্ষতা অর্জনের কথা বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে যে মহৎ কিছু তৈরি করতে সময় লাগে। কিন্তু সমস্যা হলো আমরা এখন এমন একটা সংস্কৃতিতে বাস করি যেখানে সবকিছু ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। রাইট, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যুগ। বাটন চাপলেই খাবার আসে, স্ক্রল করলেই বিনোদন পাওয়া যায়। সবকিছু দ্রুত পাওয়ার এই যুগে একজন তরুণ শিক্ষার্থী কেন বাবুই পাখির মতো একটু একটু করে বাসা বানানো ধারণার সাথে নিজেকে মেলাতে যাবে? খুব লজিক্যাল প্রশ্ন। বা ধরুন একটা আপেল গাছের মতো বছরের পর বছর অপেক্ষা করবে। এই ধীর গতির প্রক্রিয়া তো তাদের কাছে একদম অর্থহীন মনে হতে পারে। তাৎক্ষণিক প্রাপ্তির এই সংস্কৃতির সাথে প্রকৃতির এই ধীর লয়ের যে সাংঘর্ষিক অবস্থা, এটাই আসলে আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু আপনি যদি বাবুই পাখির বাসা বানানোর ইঞ্জিনিয়ারিংয়ের দিকে তাকান, তাহলে বুঝবেন কেন এই ধৈর্যের কোনো বিকল্প নেই। আচ্ছা। বাবুই পাখি কিন্তু শুধু খড়কুটো এনে জড়ো করে না, তারা ঘাস আর লতাপাতা দিয়ে অত্যন্ত জটিল কিছু গিট তৈরি করে। হ্যাঁ, দেখেছি আমি। একটা গিট ভুল হলে পুরো বাসাটা ঝড়ো হাওয়ায় খসি পড়তে পারে। এই যে প্রতিটি বুননে মনোযোগ দেওয়া, এটা শর্টকাটে করা কিছুতেই সম্ভব নয়। মানে শিক্ষা বা জ্ঞান অর্জনও ঠিক একই রকম। ঠিক, পরীক্ষার আগের রাতে মুখস্থ করে হয়তো তাৎক্ষণিকভাবে একটা ভালো গ্রেড পাওয়া সম্ভব। কিন্তু সেই তথ্যের গাঁথনি বা গীতগুলো এতই দুর্বল থাকে যে বাস্তব জীবনে প্রয়োগ করার সময় সেটা ভেঙে পড়ে। একদম তাই। তার মানে দ্রুত পাওয়া সাফল্যগুলো আসলে প্রথম ঝড়ের ধাক্কাটাই সামলাতে পারে না। আর আপেল গাছের উদাহরণটা এই ভিত্তিকে আরও গভীরে নিয়ে যায়। কিভাবে? একটা আপেল গাছকে ফল দেবার আগে বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শীতের রুক্ষতা পার হতে হয়। এখানে শীতের সময়কার বায়োলজিক্যাল প্রক্রিয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শীতকালে তো গাছের বাইরের পাতা ঝরে যায়, ডালপালা শুকিয়ে যায়। হ্যাঁ, বাইরে থেকে মনে হয় গাছটি মৃত বা এর কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু মাটির নিচে ঠিক ওই সময়েই গাছটি তার শেকড়কে আরও গভীরে ছড়িয়ে দেয়। ও আচ্ছা, যাতে সে পরবর্তী বসন্তের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। ঠিক। শিক্ষার্থীদের জীবনেও তো এমন অনেক সময় আসে যখন মনে হয় পড়াশোনায় কোনো অগ্রগতি হচ্ছে না, কোনো কিছুই মাথায় ঢুকছে না বা চরম হতাশা কাজ করছে। রাইট। এই যে হতাশার সময়কালটা, এটাকে তাহলে আমরা শিক্ষার্থীর জীবনের শীতকাল বলতে পারি? দারুণ একটা তুলনা। মানে বাইরে থেকে মনে হচ্ছে কোনো রেজাল্ট আসছে না, কিন্তু আসলে ভেতরে ভেতরে তার সহ্য ক্ষমতা বা শেকড় মজবুত হচ্ছে। ঠিক তাই। শেখার এই পর্যায়গুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। সত্যিকারের পরিপক্কতা অর্জন করতে হলে আপেল গাছের মতোই সময়ের কাছে আত্মসমর্পণ করতে হবে। প্রকৃতির এই মেটাফর বা রূপকগুলো নিয়ে কথা বলতে বলতে আমরা উৎসের একেবারে শেষ অংশে এসে পৌঁছেছে। হ্যাঁ, সেখানে খুব চমৎকার একটা অ্যাক্টিভিটি রাখা হয়েছে। রাইট। পাঠকদের কাছে একটা প্রশ্ন রাখা হয়েছে, তোমাকে কে অনুপ্রাণিত করে? এবং খেয়াল করেছেন কিনা, এতক্ষণ প্রকৃতির কথা বলার পর এই অংশে এসে কিন্তু মানুষের কথা বলা হয়েছে। হ্যাঁ, একজন অভিভাবক, শিক্ষক অথবা একজন অ্যাথলিট বা বিজ্ঞানীর কথা বলা হয়েছে, যারা বারবার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েননি। প্রকৃতির উদাহরণগুলোর সাথে এই মানবীয় চরিত্রগুলোকে জুড়ে দেওয়ার পেছনের কারণটা আমার কাছে খুব কৌতূহল উদ্দীপক মনে হয়েছে। এর কারণ হল প্রকৃতির নিয়মগুলো যতই নিখুঁত হোক না কেন, একজন শিক্ষার্থীকে শেষ পর্যন্ত মানব সমাজের ভেতরেই তার লড়াইটা চালিয়ে যেতে হয়। মানে মানুষের তৈরি করা প্রতিযোগিতার মধ্যেই। ঠিক। যখন উৎসটিতে মাকড়সার বারবার ব্যর্থ হওয়ার গল্পটাকে একজন বিজ্ঞানীর শত শতবারের ব্যর্থ পরীক্ষার গল্পের সাথে মিলিয়ে দেওয়া হয়, তখন অনুপ্রেরণা বিষয়টা একটা নতুন মাত্রা পায়। একদম। এখানে শিক্ষার্থীদের গভীরভাবে বিশ্লেষণ করতে উৎসাহিত করা হচ্ছে। মানে অনুপ্রেরণা মানে কেবল কোনো বিখ্যাত মানুষের সাফল্য দেখে হাততালি দেওয়া নয়। না, শুধু অন্ধভাবে প্রশংসা করা নয়, বরং তারা ঠিক কী ধরনের বাধা অতিক্রম করেছে এবং কিভাবে সেই বাধাকে নিজেদের শক্তিতে পরিণত করেছে সেটা বোঝা। তার মানে একজন শিক্ষক যখন ক্লাসের সবচেয়ে দুর্বল শিক্ষার্থীটিকে কাছে ডেকে বলেন, হাল ছেড়ো না, আরেকবার চেষ্টা করে দেখো, তখন তিনি আসলে নতুন কিছু বলছেন না, তিনি প্রকৃতির সেই অমোঘ নিয়মটিকেই একটা মানবিক কণ্ঠস্বর দিচ্ছেন। চমৎকার বলেছেন। মাকড়সা নিজের জাল খেয়ে আবার নতুন করে বোনার যে তাড়না, একজন শিক্ষকের নিরন্তর উৎসাহ আসলে সেই একই জৈবিক তাড়নার একটা সামাজিক রূপ। এই কানেকশনটা ধরতে পারাটাই হল এই সম্পূর্ণ আলোচনার সবচেয়ে বড় সার্থকতা। চারপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে যখন শিক্ষার্থীরা এই প্রাকৃতিক নিয়মগুলোর প্রতিফলন দেখতে পাবে, তখন তাদের কাছে অনুপ্রেরণা বিষয়টা আর কোনো দূরবর্তী কল্পনা থাকবে না।
রাইট, এটা তাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত হবে। তো আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণ থেকে আমরা যদি মূল বিষয়গুলোকে এক সুতোয় গাঁথি তবে দৃশ্যপটটা খুব পরিষ্কার হয়ে ওঠে। হুম। এই তথ্যগুলো কেবল বায়োলজি বা বিজ্ঞানের বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা কোনো সাধারণ জ্ঞান নয়। এগুলো হলো প্রতিদিনের জীবনে টিকে থাকার, শেখার এবং চূড়ান্তভাবে জয়ী হওয়ার কার্যকরী কৌশল। মাকড়সা আমাদের শেখালো কিভাবে নিজের ব্যর্থতাগুলোকেই পরবর্তী সাফল্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে হয়। পিঁপড়া প্রমাণ করল যে কাজ শুরু করার মানসিক বাধা টপকে যেতে পারলে শরীরের বা মেধার সাধারণ সীমাবদ্ধতা কতটা তুচ্ছ হয়ে যায়। মৌমাছি আমাদের দেখালো একটা নিখুঁত ফলাফল তৈরির জন্য কিভাবে নিজেদের বিলিয়ে দিয়ে দলবদ্ধভাবে কাজ করতে হয়। আর রাজহাঁস শেখালো জীবনের দীর্ঘ যাত্রায় কিভাবে একে অপরের বোঝা ভাগ করে নিতে হয়। সবশেষে বাবুই পাখি আর আপেল গাছ আমাদের জানিয়ে দিল যে শর্টকাট দিয়ে কখনো স্থায়ী কিছু তৈরি হয় না। শেকড় মজবুত করার জন্য সময়ের কাছে ধৈর্য ধরতেই হবে। এই পুরো চিত্রটা তরুণ শিক্ষার্থীদের জন্য একটা কম্পাস বা দিক নির্দেশক হিসেবে কাজ করতে পারে। এটা তাদের এই ভরসা দেয় যে শেখার পথ যতই কঠিন হোক না কেন, এর সমাধানগুলো আমাদের চোখের সামনেই প্রকৃতির আনাচে কানাচে ছড়িয়ে আছে। একদম ঠিক। তবে আজকের এই আলোচনা শেষ করার আগে আমি একটা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আচ্ছা, সেটা কি? একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন এতক্ষণ আমরা যে প্রাণী বা গাছগুলোর কথা বললাম এদের প্রতিটি সাফল্যের পেছনে একটা নির্দিষ্ট জিনিসের উপস্থিতি রয়েছে। কি জিনিস? ধরুন মাকড়সা জাল ছেঁড়ার জন্য যেমন বাতাস কাজ করে, পিঁপড়া যখন তার চেয়ে ভারী জিনিস বহন করে তখন সে আসলে মহাকর্ষ বা গ্র্যাভিটির বিরুদ্ধে লড়ে। রাইট। রাজহাঁস যখন ওড়ে সে বাতাসের প্রবল বাধার বুক চিরে এগিয়ে যায়, আর আপেল গাছকে রুক্ষ এবং বিরূপ আবহাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে হয়। তার মানে আপনি বলতে চাইছেন হ্যাঁ, প্রকৃতি তার পারিপার্শ্বিক এই বাধা বা রেজিস্ট্যান্সগুলোকে ব্যবহার করেই কিন্তু প্রতিটি প্রাণীকে আরও শক্তিশালী করে তোলে। একদম ঠিক। গ্র্যাভিটি না থাকলে পিঁপড়ার পেশে এত শক্তিশালী হতো না। আর বাতাসের বাধা না থাকলে রাজহাঁস উড্ডয়নের ওই নিখুঁত বিজ্ঞানটাও শিখতে পারত না। অসাধারণ একটা পয়েন্ট তুলেছেন। তাই সবশেষে একটা ভিন্ন চিন্তার জায়গা তৈরি হয়। প্রকৃতি যদি বাধা ছাড়া নিজেকে শক্তিশালী করতে না পারে তবে শিক্ষার্থীদের জীবনে আসা ওই কঠিন পরীক্ষা, ওই বিশাল সিলেবাস বা বারবার ফেল করার কষ্টগুলো কি শুধুই কোনো নেতিবাচক বিষয়? নাকি এগুলো ঠিক ততটুকুই প্রয়োজনীয় একটা চাপ যা তাদের ভেতরের আসল সক্ষমতাটাকে জাগিয়ে তোলার জন্য দেওয়া হয়েছে? ঠিক তাই। এই কঠিন সিলেবাসটাই কি তবে তাদের ডানা মেলে ওড়ার জন্য সেই প্রয়োজনীয় বাতাসের বাধা নয়, যাকে কাজে লাগিয়ে তারা আরও উপরে উঠতে পারবে? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। হ্যাঁ, এটা ভাবনার জন্য একটা উন্মুক্ত প্রশ্ন হিসেবেই রেখে গেলাম, যার উত্তর হয়তো প্রতিটি শিক্ষার্থীকে নিজের মতো করেই খুঁজে নিতে হবে। একদম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।